খুলনার বিভিন্ন আদালতে মামলার জট ঝুলে আছে ৭৫,০০০। সবচেয়ে বেশি জমি সংক্রান্ত বিবাদ। বছরের পর বছরেও নিষ্পত্তি না হওয়ায় ভোগান্তিতে বিচার প্রত্যাশীরা। বিদেশ যাত্রায় সর্বশান্ত বহু মানুষ। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহায়তা নেওয়ার আহ্বান। শিক্ষকদের দাবির মুখে পদত্যাগ করলেন কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য। যোগ্য ব্যক্তিকে নিয়োগের দাবি আন্দোলনকারীদের। ৩ মাস ধরে স্থবির প্রশাসনিক কার্যক্রম। এবং কোরবানির হাট ঘিরে কুষ্টিয়ায় গবাদি পশু হৃষ্টপুষ্ট করার ব্যস্ততা। লবণ আর শ্রমিকের মজুরি বাড়ায় চামড়ার বাজার নিয়ে শঙ্কায় যশোরের ব্যবসায়ীরা। সীমান্তে নজরদারির দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ। সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। খুলনায় মামলা জট কমছে না কোনোভাবেই। বিভিন্ন আদালতে ঝুলছে ৭৫,০০০-এরও বেশি মামলা। বছরের পর বছর আদালতের দুয়ারে ঘুরে ঘুরে ক্লান্ত বিচার প্রার্থীরা। এতে শুধু অর্থ আর সময়ই অপচয় হচ্ছে না, বাড়ছে ভোগান্তিও। সংশ্লিষ্টরা বলছেন, মামলা জট কমাতে আদালতের সংখ্যা বাড়ানোর পাশাপাশি দরকার সব পক্ষের সহযোগিতা। নেয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। পৈতৃক সম্পত্তি ফিরে পেতে ১৬ বছর ধরে খুলনার আদালতে ঘুরছেন ৮২ বছর বয়সী ননীগোপাল মণ্ডল। মামলায় উপস্থিত হন, শুনানি হয়, তবে নিষ্পত্তি হয় না। ভোগান্তি আর কষ্ট নিয়ে আবারও তাকে ফিরতে হয় প্রতি ২-৩ মাস পর পর। ননীগোপালের মতো অসংখ্য বিচার প্রার্থী প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন মামলা নিষ্পত্তির আশায়। খুলনার বিভিন্ন আদালতে বিচার প্রার্থীদের এমন ভিড় নিয়মিত। সরকারি তথ্য বলছে, খুলনার বিভিন্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৭৫,০০০-এর বেশি। এর মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে রয়েছে সর্বোচ্চ ১২,০০০ মামলা। মহানগর দায়রা আদালতে ৮,০০০, নারী ও শিশু আদালতে ৪,০০০-এর বেশি মামলা বিচারাধীন। এসব মামলায় বছরের পর বছর কোনো কোনো মামলায় নিষ্পত্তি হয়নি ১ যুগেরও বেশি সময় ধরে। এতে অর্থ ও সময় অপচয়ের সঙ্গে ভোগান্তি পোহাতে হচ্ছে বিচার প্রার্থীদের। ১৫ বছরের মধ্যে বোধহয় ৩বারই জজ কোর্ট আদালতের থেকে জজ বদলি হয়েছে। এক জজ চলে যায়, আবার এরকম করে বিরোধী দলেরা আমাকে টাইম পিটিশন করে। ১৬ বছর ধরে এই যে মার্ডার মামলা আসতেছি যাচ্ছি, কোন নিষ্পত্তি নাই। একটা মামলায় ৬৬ জন আসামি আছি। এত মানুষ, আমাদের আশাটা অনেক ভোগান্ত হয় আমাদের জন্য। তা আমরা চাই দ্রুত আমাদের মামলা নিষ্পত্তি হয়ে যাক। আইনজীবীরা বলছেন, বিচারক ও আদালতের স্বল্পতা, সাক্ষীদের অনাগ্রহ, নির্ধারিত সময়ে পুলিশ প্রতিবেদন না পাওয়া এবং বাদী বিবাদী উভয় পক্ষের অসহযোগিতাই বিচার বিলম্বের মূল কারণ। আমাদের বিচারক সাফিসিয়েন্ট নেই এবং সাক্ষীর হাজিরাগুলো আমরা ঠিকমতো পাই না। সরকারি এবং বেসরকারি পর্যায়ের আইনজীবী তারা কালক্ষেপণ করে এবং আগ্রহ প্রকাশ করে না মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে। রাষ্ট্রপক্ষের কৌশলী বলছেন, বিচার নিষ্পত্তির বিষয়ে সরকারের নতুন নির্দেশনার পর মামলার জট কমতে শুরু করেছে। খুলনার মতো জায়গায় আমার যে সাজেশন সেটা হলো যে ল্যান্ড সার্ভে অন্তত আরও একটা কোর্ট হওয়া দরকার, তাহলে জনভোগান্তি কিছুটা কমবে। খুলনা মহানগরীতে অন্তত ৬টা কোর্ট দরকার। তা আপনি কোর্ট বাড়াবেন না, স্টাফ বাড়াবেন না, লজিস্টিক থাকবে না, দ্রুত বিচার করে দেন, এটা তো হবে না। খুলনায় মোট ৫৪টি আদালতে বিচারক আছেন ৫৩ জন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে খুলনার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন আদালতের পিপি তৌহিদুর রহমান চৌধুরী তুষার। সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে। খুলনা অঞ্চলের যে বিভিন্ন মামলা জট রয়েছে, যেসব কারণে আসলে মামলা জট রয়েছে সেসব নিয়ে আসলে এখানকার সরকারি আইন কর্মকর্তারা কি ভাবছেন, এগুলো সমাধানের আসলে কি উদ্যোগ তাদের পক্ষ থেকে নেওয়া আছে, সব বিষয়ে এখন আমরা আলাপ করব। আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন খুলনা জেলা ও দায়রা জজ আদালতের পিপি জনাব তৌহিদুর রহমান চৌধুরী তুষার। তুষার ভাই, আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি। যেহেতু জানতে চাচ্ছি যে আমরা যেটা প্রতিবেদনে দেখাচ্ছিলাম যে প্রায় ৭৫,০০০ মামলা এখানে বিচারাধীন আছে এবং যারা ভুক্তভোগী বা যারা বিচার প্রার্থী তারা আসলে ভোগান্তিতে পড়ছেন বছরের পর বছর, যুগের পর যুগ। আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন? কত মামলা আপনাদের নজরে আছে? না দেখেন, বেসিক্যালি আপনাকে ধন্যবাদ। সবার আগে এখানে ৮৫,০০০-এর উপরে মামলা ছিল, এখন ৭৫,০০০-এর মতন মামলা আছে। আপনি বলেছেন, সঠিক বলেছেন। এখানে তো মামলা আসলে দিনে দিনে আসে। এখানে কয়রা এবং পাইকগাছা অনেক রিমোট প্লেসে চৌকি আদালত আছে, এটা একটা মহানগরী। তাই এখানে নতুন করে আইন কর্মকর্তা নিয়োগ করার ফলে
কোনো সাক্ষী ফেরত যাচ্ছে না। আমরা চেষ্টা করছি ডিসপোজাল করার জন্য। 53টা কোর্ট আছে, প্রায় সব জায়গায় কোর্ট আছে। 2টি কোর্ট অবশ্য খালি আছে। একটা হচ্ছে তেরোখাদা জেলা জজ স্যারের অধীনে তেরোখাদা কোর্টটা ফাঁকা আছে, এখানে একজন বিচারক দরকার। আর আপনার আরেকটা কোর্ট খালি আছে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নম্বর কোর্ট, ওই কোর্টটা একজন চার্জে আছে। বেসিক্যালি একজনের চার্জে আরেকজন থাকলে তো সেখানে ডিলে হয়ে যায়। সবচেয়ে আরেকটা বড় প্রবলেম ডিলে হওয়ার মামলার, এখানে এটা একটা মহানগরে কোর্ট আছে মাত্র 4টা। এখানে যুগ্ম জেলা জজ পর্যায়ের 2 জন বিচারক আছেন, ওনাদের কাছে 4000 করে মামলা আছে। একজন বিচারকের কাছে 1 থেকে 2000-এর বেশি মামলা থাকলে সেই মামলা আসলে রান করানো খুব কঠিন হয়ে যায়। সেটা হচ্ছে আপনারা যে সংকটগুলোর কথা বলছেন, যে বিচারক সংকট রয়েছে বা আরো বেশ কিছু কারণ উঠে এসেছে, এই কারণগুলো আসলে দূর করার জন্য বা এই সমস্যাগুলো সংকট দূর করার জন্য আপনাদের সরকারি আইন কর্মকর্তা হিসেবে কি ধরনের পদক্ষেপ রয়েছে? না, আমাদের কাছে আইন মন্ত্রণালয় থেকে একটা প্রেসক্রিপশন আসছিল যে আপনাদের কি কি লজিস্টিক লাগবে, কি কারণে মামলা ডিলে হচ্ছে। তা ওখানে অনেক কিছুই চেয়েছে ওনারা। বিচারকের সংখ্যা আমি যেরকম বলেছি, মহানগরে আরো 2টো জয়েন্ট সেশন জাজ লাগবে, তারপরে অন্যান্য লজিস্টিক সাপোর্ট লাগবে, 3য় 4র্থ শ্রেণীর কর্মচারী নেই, কম্পিউটার ম্যান বা অন্যান্য। এগুলো আসলে কাজের গতি আনে। শুধু একজন বিচারক বা একজন আইন কর্মকর্তাই মামলাকে ত্বরান্বিত করে নিয়ে যেতে পারে না। তো এটা আমরা লিখিত আকারে দিয়েছি, আশা করি সমাধান হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা দেখেছি যে দেওয়ানি মামলায় একটি প্রতিবেদন জমা দেওয়া লাগে, আবার আপনাদের ফৌজদারি মামলায় পুলিশ প্রতিবেদন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটিও বিলম্বিত হয়। এইগুলো আসলে দূর করার ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? জি, পুলিশ প্রতিবেদন দেওয়ার জন্য আইনগতভাবে ফিক্সড টাইম আছে, কিন্তু এটা আসলে বেসিক্যালি ফিক্সড টাইম থাকলেও ওইভাবে করা সম্ভব হয় না মামলার চাপে। তা আরেকটা বিলম্বের কারণ হচ্ছে 10 জন 20 জন 50 জন আসামি থাকলেও 2 জন সৌদি আরব আছে, একজন দেশের বাইরে আছে, ওনার জন্য মামলাটা পেন্ডিং থাকে। ওটা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তারপরে বিচারে আনতে হয়। তো ওখানে একটা কষ্টের ব্যাপার আছে সরকারের। এই বিভিন্ন কারণেই আসলে বিলম্ব হয়। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনার সাক্ষীদের অনাগ্রহের কথা শুনেছিলাম যে সাক্ষীদের আসলে মামলায় উপস্থিত করানো একটু অনেক সময় কঠিন হয়ে বসে। এই বিষয়ে আপনাদের কোনো পদক্ষেপ রয়েছে কিনা? মামলা যদি একবার ডিলে হয়ে যায় তারপরে সাক্ষীকে প্রডিউস করা খুব কঠিন। অনেক সাক্ষী থাকে ভাড়াটিয়া, তাদেরকে পুলিশ ওখানে বারবার যেয়েও পায় না, এই জন্য প্রডিউস করতে পারে না। আর সাক্ষীকে আনার দায়িত্ব বেসিক্যালি পুলিশের। হ্যাঁ, তারা চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে। আর সাক্ষীরাও অনেক সময় আসতে চায় না। এরও কিছু কারণ আছে। একটা লোকের তো জীবন জীবিকা আছে, সেই লোকটা কোর্টে আসলে সারাদিন নষ্ট হয়, তার যাওয়া আসার সমস্যা আছে। অপোনেন্ট পার্টির বিরুদ্ধে সত্য সাক্ষ্য দিলে অপোনেন্ট পার্টিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্যাগুলো সমাধান প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম যে সরকারি আইন কর্মকর্তারা আমাদের যেমনটি জানাচ্ছিলেন যে এই মামলা জটের যে সংকট রয়েছে সেই সংকটগুলো দূর করার জন্য তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। মন্ত্রণালয় থেকে তাদেরকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে, নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করার ফলে তারা প্রত্যাশা করছেন যে এই মামলা জট ধীরে ধীরে আসলে কমতে শুরু করবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে মামলা জট নিয়ে আলোচনার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। দালালের প্রলোভনের ফাঁদে পড়ে বিদেশে গিয়ে প্রতারণার শিকার খুলনার অনেক তরুণ। কেউ ফিরেছেন সর্বশান্ত হয়ে, কারো দিন কাটছে বিভীষিকাময়। জেলায় বৈধ কোনো রিক্রুটিং এজেন্সি না থাকায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। চোখে ছিল রঙিন স্বপ্ন, বিদেশ গিয়ে বদলে দেবে সংসারের ভাগ্য। এখন সেই চোখেই শুধুই হতাশা। বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে খুলনার সোনারাঙ্গা থানায় এসেছেন যুবক তরিকুল ইসলাম। সার্বিয়া যাওয়ার স্বপ্নে খুলনার এক এজেন্সিকে টাকা দিয়ে হয়েছেন প্রতারিত। তাদের অফিসে যাইতে যাইতে মনে করেন যে আমি ক্লান্ত। সবশেষ থানায় যে আমার নামে সাধারণ ডায়েরি করছে যে আমি তাদের প্রতারণার বিরুদ্ধে ফেসবুকে কথা বলছি, ফেসবুকে সবাইকে সতর্ক করছি। তরিকুল একা নন, এমন হাজারো স্বপ্নভঙ্গের গল্প ছড়িয়ে আছে নগর থেকে গ্রাম পর্যন্ত। বিশ্বাস করে যাইয়ে আজকের আমি মরা রাতে ফিরে আইছি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে গত বছর খুলনা থেকে বিদেশে গেছে ৭৫৪৭ জন। কর্তৃপক্ষ বলছে খুলনায় নেই কোনো বৈধ রিক্রুটিং এজেন্সি। বিদেশে আপনারা গেলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস খুলনায় যোগাযোগ করেন, তাহলে আপনারা নিরাপদে বিদেশে যেতে পারবেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে গত 1 বছরে খুলনায় এমন প্রতারণার 140টি অভিযোগ এসেছে। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।
ঈদুল আজহা সামনে রেখে পশুপালনে ব্যস্ত কুষ্টিয়ার খামারিরা। এবার খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয়ে তারা। বলছেন, সীমান্ত পেরিয়ে পশু ঢুকলে এবার ভারী হবে লোকসানের পাল্লা। খামারিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। 2 সপ্তাহ পর ঈদুল আজহা কুরবানির পশুর হাটের বিক্রির জন্য হৃষ্টপুষ্ট করা হচ্ছে পশু। কুষ্টিয়ার খামারিরা এখন শেষ সময় পশু লালন পালনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারা জানান, সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো হচ্ছে পশুকে, তবে গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে লালন পালনের খরচ বেড়েছে। এই অবস্থায় ভারত থেকে চোরাই পথে দেশের বাজারে পশু ঢুকলে লোকসানের আশঙ্কা রয়েছে। এই জন্য এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি খামারিদের। খড়, বিশালি, ভুসি, গমের ভুসি, ছোলা, খেসারি, এইগুলো আমরা সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য ব্যবহার করি। খাবারের দাম বেশি, আমাকে লাভের করা কঠিন। বাইরে থেকে গরু আনে তাহলে তো আমরা লস প্রজেক্টে চলে যাব। বাইরের গরু যদি আমাদের দেশীয় বাজারে না ঢুকে তাহলে আমরা খামারিরা যারা আছে তারা ইনশাল্লাহ ভালো প্রফিট বা লাভের মুখ দেখবে বলে আশা করছি। সঠিকভাবে আমরা সঠিক দামে যেন বিক্রয় করতে পারি। পশু সুস্থ সবল রাখতে ভেটেরিনারি চিকিৎসা সহ সংশ্লিষ্টরা খামারিদের সহায়তা করছে জানায় প্রাণী সম্পদ বিভাগ। প্রত্যেকটি হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। এই টিম যারা গরু কিনবে তাদেরকে গরু কেনাতে সহযোগিতা করবে, সুস্থ গরু চেনার জন্য তাদেরকে সহযোগিতা করবে। আর কোনো গরু যদি হাটে বা আনা নেওয়ার মাঝখানে অসুস্থ হয়ে পড়ে তাহলে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম তাদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কোরবানির পশুর হাটের জন্য কুষ্টিয়ায় 2 লাখের বেশি পশু প্রস্তুত করা হয়েছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। দীর্ঘদিনের বকেয়া আদায় হয়নি, সেই সঙ্গে বেড়েছে লবণের দাম ও শ্রমিকের মজুরি। তাই এবার ঈদুল আজহায় চামড়া ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় যশোরের ব্যবসায়ীরা। বলছেন, সমস্যা কাটিয়ে উঠতে দরকার ঋণ সুবিধা। তবে বাজার স্থিতিশীল ও চামড়া পাচার বন্ধে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। যশোরের রাজারহাট দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম চামড়ার হাট। খুলনা বিভাগে 10 জেলার ব্যবসায়ীদের পাশাপাশি গোপালগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, নাটোরের বড় বড় ব্যবসায়ীরা চামড়া বেচাকেনা করেন এখানে। কিন্তু ট্যানারি মালিক ও মহাজনদের কাছে থাকা বকেয়া আদায় না হওয়ার পাশাপাশি লবণের মূল্য সহ শ্রমিকের মজুরি বৃদ্ধিতে চামড়া ব্যবসা নিয়ে হতাশ তারা। গেল কুরবানির টাকা এখনো পর্যন্ত পাবো। ইউরোপ মার্কেট না ধরা পর্যন্ত বাংলাদেশের চামড়া বাজার সম্ভাবনা নেই। চামড়ার বাজারে স্থিতিশীলতা ফেরাতে ও পাচার রোধে সব ধরনের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের এই অঞ্চল থেকে, আমাদের সীমান্ত থেকে কোনো চামড়া পাচার হবে না। চামড়া যেন নিয়ে যেন কোনো নৈরাজ্য না হয়, কিংবা এটা যেন পচে না যায়, নষ্ট না হয়, আর শৃঙ্খলার সাথে যেন বেচাকেনা হয়, সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্কতা আছে। চামড়া ব্যবসায়ী সমিতির দেয়া তথ্য মতে ঈদ পরবর্তী প্রায় 100 কোটি টাকার চামড়া হাত বদল হয় এখানে। সময় সংবাদ, যশোর। শিক্ষকদের দাবির মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর হজরত আলী পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার অধ্যাপক আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 5 দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন কুয়েট শিক্ষক সমিতি। 1 মে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় অধ্যাপক ডক্টর হজরত আলীকে। এদিকে যোগ্য ব্যক্তিকে উপাচার্য পদে নিয়োগ দেওয়ার দাবিতে দুপুরে মানববন্ধন করেছেন শিক্ষকরা। ট্রাম বিক্রি চলছে পুরো দমে, তবে গত বছরের তুলনায় ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ বাগান মালিকদের। তারা জানান, একসঙ্গে কয়েক জাতের আম সরবরাহ হওয়ায় দাম কিছুটা কম। গত বছর যে আম 3000 টাকা মন বিক্রি হয়েছে, এবার সেই আমে 2000 টাকাও পাচ্ছেন না ব্যবসায়ীরা। ক্রেতার চেয়ে আমের সরবরাহ বেশি হওয়ায় দামে এ ধস বলে মনে করছেন ব্যবসায়ীরা। আরেকবার শয্যা, জনবল ও ওষুধের সংকট, নানা সমস্যার বেড়াজালে বন্দী নড়াইল জেলা হাসপাতাল। এতে ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা, সমাধান নেই কর্তৃপক্ষের কাছেও। সজীব রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়। ওয়ার্ডে শয্যা সংকটে রোগীদের জায়গা হয়েছে মেঝে ও করিডোরে। 2007 সালে নড়াইল জেলা হাসপাতালকে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত করা হয়, তবে বাড়ানো হয়নি জনবল। বর্তমানে 40টি চিকিৎসক পদের মধ্যে কর্মরত মাত্র 16 জন। এমনকি গুরুত্বপূর্ণ সার্জারি ও অ্যানেস্থেশিয়ার কোনো মেডিকেল অফিসার নেই। তৃতীয় শ্রেণীর 40টি পদের মধ্যে শূন্য 17টি। এই গ্যাদারিং এর ভিতরে রোগী সুস্থ থেকে অসুস্থতাই
হওয়ার সম্ভাবনা বেশি। যাবতীয় ওষুধ বাইরের থেকেই কিনে আনা হচ্ছে। রোগীদের যে প্রত্যাশা সেই পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত পর্যন্ত পৌঁছাতে পারছি না। স্বল্প জনবলেও সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য সংশ্লিষ্ট কর্মকর্তার। 4 গুণ রোগী আর 1/3 স্টাফ, এটা নিয়ে প্রপার সেবা দেওয়া এটা খুবই কঠিন। কর্তৃপক্ষের তথ্য মতে বর্তমানে 100 শয্যার নড়াইল জেলা হাসপাতালে প্রতিদিন 4 শতাধিক রোগী ভর্তি হয়ে স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ, নড়াইল। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খুলনার বিভিন্ন আদালতে মামলার জট, ঝুলে আছে ৭৫,০০০। সবচেয়ে বেশি জমি সংক্রান্ত বিবাদ। বছরের পর বছরেও নিষ্পত্তি না হওয়ায় ভোগান্তিতে বিচার প্রত্যাশীরা। যাত্রায় সর্বশান্ত বহু মানুষ। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহায়তা নেওয়ার আহ্বান। এবং শিক্ষকদের দাবির মুখে পদত্যাগ করলেন কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য। যোগ্য ব্যক্তিকে নিয়োগের দাবি আন্দোলনকারীদের। 3 মাস ধরে স্থবির প্রশাসনিক কার্যক্রম। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।